This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। তার মানে এই সময় এখন TV9 স্পেশালের। দেখুন আজ TV9 স্পেশাল আমরা কি নিয়ে কথা বলবো? পাসপোর্ট, হাই প্রোফাইল একটা পরিচয়পত্র, আর সেখানেও জালিয়াতির জালটা কিভাবে ছড়িয়েছে তা অনেকটাই স্পষ্ট। খুবই সূক্ষ্ম নেটওয়ার্ক আর একেবারে নিখুঁত পরিকল্পনা। কেলেঙ্কারির এই কারনামা কি শুধুই এই বাংলা বা তার আশেপাশে ডালমাল মেলেছে? না, ছড়িয়েছে বিদেশেও। সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে শুরু করছি আজকে স্পেশাল পাসপোর্টের ঠিকাদার ম্যাজিশিয়ান ধীরেন। দেখুন, এই জাল পাসপোর্ট চক্রে গ্রেপ্তারি একের পর এক বাড়ছে এবং এই এক একটা গ্রেপ্তারি কিন্তু আমার আপনার মাথা ব্যথা বাড়াচ্ছে। তার কারণ এই জাল পাসপোর্টের শিকড় যে কতটা গভীরে আজ সেটাই আপনাদের দেখাবো। জাল পাসপোর্টের চক্রে গ্রেপ্তারি একটা পর একটা বাড়ছে। নদিয়ার চাকদা থেকে গ্রেপ্তার করা হয়েছে ধীরেন ঘোষ নামে এক ব্যক্তিকে। তদন্তে মিলেছে ইউরোপ কানেকশনও। পুলিশ সূত্রে খবর, কাউকে বিদেশ পাঠানোর ক্ষেত্রে ইতালি ফেরত ধীরেনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টু ইউরোপ ভায়া বাংলা। বাংলাদেশের নাগরিকদের ইউরোপে কাজের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত সমাধান একটাই, ভারতে চলো। বাংলা থেকে পাসপোর্ট বানিয়ে কাজ এবং বিভিন্ন প্রয়োজনে ইউরোপের বিভিন্ন দেশে পারি। মোটা অঙ্কের টাকা ফেললেই জাল নথি দিয়ে পাসপোর্ট রেডি। নিখুঁত পরিকল্পনা, মোটা অঙ্কের টাকা ফেললেই কাজ হাসিল। নদিয়ায় পাসপোর্ট জালিয়াতি নেটওয়ার্কের আরেক পান্ডা ধরা পড়তেই আরও স্পষ্ট হয়েছে বিষয়টি। নদিয়ার চাকদা থেকে ধীরেন ঘোষ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। বাংলায় জাল পাসপোর্ট চক্রের সঙ্গে মিলে গেছে ইতালির কানেকশন। জালিয়াতির এই জাল কিভাবে ছড়িয়ে পড়েছিল বিদেশে? পুলিশ সূত্রে খবর, 2007 থেকে 2017 10 বছর ইতালিতে ছিলেন ধীরেন। রাজ্যে ফেরার পর জাল পাসপোর্ট চক্রের নাম লেখার ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিকদের এপারে আসতে সাহায্য করা এবং তারপর ভুয়ো পাসপোর্ট চক্রের পান্ডা মনোজ এবং সমরেশের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। তবে মনোজ ও সমরেশ চক্রের মাথা হলেও ইউরোপে পাঠানোর ক্ষেত্রে ধীরেনই ছিলেন মুশকিল আসান। চক্রের অন্যতম পান্ডা এই ধীরেনের প্রায় 1 দশক ইতালিতে থাকার অভিজ্ঞতা সুকৌশলে জালিয়াত চক্রের কাজে লাগায় সমরেশ মনোজরা। ইতালিতে থাকাকালীন এক রেস্তোরাঁয় চাকরি করতেন ধীরেন। দীর্ঘ সময় সে দেশে থাকার সূত্রে নানান বাংলাদেশি নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। কাজের সূত্রে বাংলাদেশ থেকে কেউ গেলে ভিসা সংক্রান্ত ও নানা সাহায্যও করতেন ধীরেন। ইটালিতে থাকাকালীনই কিন্তু বাংলাদেশি নাগরিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতেন এই ধীরেন। আর 2017 সালে দেশে ফিরে আসার পর ধীরেন ঘোষের সঙ্গে পরিচয় হয় পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা মনোজ গুপ্তা এবং সমরেশ বিশ্বাসের সঙ্গে। এবং তারা যখন বুঝতে পারে যে এই ধীরেন ঘোষ তাদেরকে ভিসা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করতে পারবে, এমনকি ইটালি সহ ইউরোপিয়ান কান্ট্রিতে তার বাংলাদেশি নাগরিকদের সঙ্গে বেশ পরিচিতি রয়েছে এবং ওখানে অনেক কিছুই সে জানে, তারপরেই কিন্তু এই ধীরেন ঘোষকে নিজেদের চক্রের একজন সক্রিয় এজেন্ট হিসাবে কাজ শুরু করতে বলে এই চক্রের পান্ডারা। এইটা যদি করে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্তু আজকে অ্যারেস্ট করতে হবে। একটা গাছের ফলগুলো বিষ ফলে ভরে গেছে, কিন্তু রুট যেটা আছে যেখান থেকে এগুলো হচ্ছে সেই রুটকে যদি আমি না ধরতে পারি, সেই রুটকে যদি আমি আজকে শাস্তি না দিতে পারি এবং একটা এক্সাম্পল তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে ভাই জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা 30টা মিটা হয়। জালিয়াতির জাল যা বাংলা এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ডালপালা মেলেছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রে 8ম গ্রেপ্তারি ধীরেনের কর্মকাণ্ডে অনেকটাই স্পষ্ট। তাকে জেরা করে চক্রের আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। তার মানে ফেলো করি নাও পাসপোর্ট, সহজ ফর্মুলা। টাকা ফেলো, পাসপোর্ট বানাও আর ইউরোপে যাও। নথি নিয়ে নো টেনশন। সীমান্তবর্তী 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে নাকি এই চক্রের রমরমা। চোখ কপালে তোলার মতন তথ্যটা কি জানেন? শেষ 5 বছরে জাল নথি দিয়ে প্রায় 3000 ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে। কিন্তু কিভাবে চলছে এই নেটওয়ার্ক? হ্যাঁ, মাঝে মধ্যে এক আধটা ধরপাকড় হয় ঠিকই, কিন্তু একটু থিতিয়ে গেলেই আবার যে কে সেই। ওপার বাংলায় অস্থিরতার আবহেই বাংলায় খোঁজ মেলে
পাসপোর্ট জালিয়াতি চক্রের। তারপর থেকেই সামনে আসতে থাকে একের পর এক শোরগোল ফেলে দেওয়ার মতন তথ্য। আচ্ছা, কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমা কারবার চালাতো এই ধৃতরা? আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে। দেখুন, তথ্য প্রমাণ লোপাটে ঘন ঘন নিজেদের ব্যবহৃত সিম কার্ড বদল করে ফেলা হতো। একটি নম্বর খুব বেশি হলে 1 মাসই ব্যবহার করত এই পাসপোর্ট জালিয়াতিতে যারা যুক্ত তারা। নাম্বার বারবার তারা বদলাতো। একের পর এক ধরপাকড়ে সিম বদলে বদলে পরিচিতদের সঙ্গে যোগাযোগ ধীরেনের। এই ধীরেন তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতো একের পর এক নম্বর বদলে। 12ই ডিসেম্বর এই চক্রে প্রথম রিপন বিশ্বাস গ্রেপ্তারের পরেও সিম বদলেছে ধীরেন। অর্থাৎ এই ধীরেন শেষবার সিম বদলেছে রিপন বিশ্বাসের গ্রেপ্তারির পর। অধিকাংশ সিমগুলোই নেওয়া হতো বেনামে, অর্থাৎ বেনামে ভুয়ো নথি দেখিয়ে। স্বাভাবিক, এইরকম দুষ্কর্মের জন্য সিম তো বেনামেই নিতে হবে। একের পর এক ধরপাকড় এবং তল্লাশি অভিযান শুরু হতেই এই চক্রের সঙ্গে যুক্ত থাকা এজেন্ট, সাব এজেন্ট বা আরও যারা রয়েছেন তারা কিন্তু যাবতীয় যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো এক এক করে সরিয়ে ফেলতে শুরু করেছে। এমনকি তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন, এই যে ধীরেন ঘোষ 12ই ডিসেম্বর যখন রিপন বিশ্বাসকে তদন্তকারীরা গ্রেপ্তার করে প্রথম, তারপর থেকেই সে তার নিজের আস্তানা এমনকি নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার বদল করে করে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিল। আর সেই কারণেই ধীরেনকে নাগাল পেতে বেশ খানিকটা সময় লেগে তদন্তকারীদের। তবে শুধুমাত্র যে এই ধীরেন ঘোষ তা কিন্তু নয়, এই চক্রের সঙ্গে বিভিন্নভাবে যারা যুক্ত রয়েছেন তারা সকলেই প্রায় খুব বেশি দিন নিজেদের ব্যবহৃত যে মোবাইল নাম্বার সেগুলো ব্যবহার করেন না। প্রায় 1 মাস 1.5 মাস অন্তর অন্তর মোবাইলের সিম কার্ড বদল করে তারা নিজেদের এই কার্যকলাপ চালিয়ে যায়। আর সেক্ষেত্রে তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন যে এই চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এজেন্ট, সাব এজেন্ট বা অন্য যারা, তারা সকলেই যে সমস্ত মোবাইল নাম্বার বা সিম কার্ড ব্যবহার করেন সেগুলো সবই বেনামে তুলে তারপরেই তারা ব্যবহার করতেন। এই পাসপোর্ট জালিয়াতিতে ধরপাকড় চলছে, প্রতিদিনই নতুন নতুন তথ্য তদন্তে উঠে আসছে। আর ততই গরম হচ্ছে বঙ্গ রাজনীতির হাওয়া। সরকারকে নিশানা করে সরব হচ্ছে বিরোধীরা। এতদিন ধরে এখান থেকে বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, ভারতবর্ষে ঢুকে গেছে। আফগানিস্তানের নাগরিকরা এসে পৌরসভা থেকে আর কি করে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পেয়ে যায়? আপনার পৌরসভা, আপনার পুলিশ, তা আপনার কোনো দায় নেই, আপনি দুটো গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন। এই যে এত অপরাধী অবাঞ্ছিত লোকেরা ভারতবর্ষে ঢুকেছে 12 বছরের পর বছর আপনার রাজত্বে, তার দায়টা কে নেবে? দুজনকে পুলিশকে সাসপেন্ড করে দেবেন, গালাগালি দেবেন, দায়িত্ব শেষ। আমরা কি ভগবান ভরসায় বেঁচে আছি? এখানে ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো তদন্ত, ভুয়ো কেস, ভুয়ো ডিগ্রি, ভুয়ো তোমার গিয়ে পাসপোর্ট রোজ ধরা পড়ছে। এটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যবস্থা নিতে হবে এবং পুলিশের মধ্যে যারা ভেরিফাই করবে তাদেরকে আগে ভেরিফাই করা উচিত যে তারাও জালিয়াতি করছে কিনা। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এইসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন, যা হচ্ছে এ তো দুর্নীতির রাজ্য। এটা এই দুর্নীতির রাজ্যে যা কিছু দুর্নীতি হয় প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। নদিয়ার চাকদা থানার মদনপুর গত কয়েক বছর ধরে এটাই ধীরেনের অস্থায়ী ঠিকানা। বাড়ি ভাড়া নিয়ে এখানেই থাকতেন তিনি। সামনে ব্যবসা আর পিছনে জালিয়াতি। প্রতিবেশীরা ধীরেনের এই কীর্তিতে কার্যত হতবাক। পুলিশ সূত্র বলছে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢোকানোই ছিল তার বাঁ হাতের খেল। বাড়িতে বহু মানুষের আনাগোনা ছিল, তারা আসতেন। এই বাড়ি থেকেই কি জালিয়াতির জাল শাখা মিলেছিল? যে গার্মেন্টের কাজ করে উনি, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজ, এটাই শুনেছি। আমাদের বাড়ি আজ 5-6 বছর হলো ভাড়া থাকে। বাইরের লোক বলতে গেলে যা আসতো লোকালের লোকই আসতো, আর তা নাহলে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি এরাই আসতো, আর সেরকম কেউ আসতো না। বাড়ির ঠিকানা বলতে আলাইপুরের দিকে ওনার দিদি আছে। কি কাজ করতে বলতে গেলে গার্মেন্টস। ইটলিতে না কোন জায়গায় বিদেশেও হোটেল ম্যানেজমেন্ট কাজ করতো, হোটেলে রান্না করতো হোটেলে। তারপর শুনলাম এই কাপড় জামা বিক্রি করে, এই করে, এই শুনেছি আমরা। 800 আসতো ওদের, বাংলাদেশে যেরকম ওদের। পাসপোর্ট জালিয়াতি ঘটনায় ধীরেন ঘোষকে গ্রেপ্তার করায় রীতিমতো হতবাক এলাকার মানুষ। দীর্ঘ 6 বছর ধরে মদনপুরে একই বাড়িতে বসবাস করলেও এলাকার মানুষ ঘুণাক্ষরে বুঝতে পারেননি যে সে এই কাজের সাথে যুক্ত। তবে এলাকার মানুষের দাবি
দীর্ঘদিন ধরে তার বাড়িতে বাংলাদেশ থেকে মানুষজন আসা যাওয়া করতেন। ধীরেন বলতেন যে তার আত্মীয়তারা, কেউ বা ভাই, কেউ বা বোন বা মা, কাকা, এই পরিচয় দিয়েই তার বাড়িতে দীর্ঘদিন থাকতো এবং এইভাবেই সীমান্ত পার দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করত। বাংলাদেশ থেকে মানুষ এদেশে আসতো এবং তাদের নকল কাগজপত্র তৈরি করে দেওয়ার সহযোগিতা করত এই ধীরেন ঘোষ। তদন্তকারীরা তদন্ত করে দেখেছেন বিগত দিনে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই ধীরেন ঘোষের নাম পাওয়া গেছে এবং তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আচ্ছা, পাসপোর্ট পাওয়া তো সহজ কথা নয়, বিস্তর নথি দেখানোর ব্যাপার রয়েছে, পেরোতে হয় পুলিশি অনুসন্ধানের পরীক্ষাও। আর সেই বজ্র আঁচনি এখন ফসকা গেরো হয়ে গেছে। কলকাতার উপকণ্ঠে পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরি নেটওয়ার্কের মধ্যে ছিল বেশ কয়েকটি আলাদা আলাদা উইং। এই জালিয়াতি চক্রের পান্ডাদের একের পর এক প্রকাশ্যে আসা কীর্তি দেখে কার্যত তাজ্জব গোয়েন্দারা। উঠে এসেছে শোরগোল ফেলে দেওয়ার মতন সব তথ্য। বিশেষজ্ঞদের এই আশঙ্কাটা অমূলক নয়। এখন প্রশ্ন হলো যে কোন পথে অনুপ্রবেশকারীদের জন্য অবাধে পাসপোর্ট তৈরি হচ্ছে? পাসপোর্টে অসাধু চক্রের পান্ডাদের মাথার উপরে কার হাত রয়েছে? পাসপোর্ট জালিয়াতির জাল, পরপর ধরপাকড়। 12ই ডিসেম্বর বারাসত থেকে রিপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেটাই ছিল প্রথম। এরপর একে একে সমরেশ বিশ্বাস, পঞ্চশাহের পোস্টাল অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, তারকনাথ দাস, দীপঙ্কর দাস, মোহাম্মদ মুক্তার, মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ সহ মোট 8 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, পরের পর অনুপ্রবেশকারী গ্রেপ্তার, চ্যালেঞ্জের মুখোমুখি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা। ঠিক এই অবস্থায় কলকাতার উপকণ্ঠে জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস হয়। সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে হলে কিছু বৈধ কাগজপত্র প্রয়োজন। রেশন থেকে ভোটার হয়ে আধার কার্ড, তারপর পাসপোর্ট। একটার পর একটা জাল নথি দিয়ে তৈরি হয়ে যাচ্ছে পাসপোর্ট। জালিয়াতির এই নেটওয়ার্ক বেশ গভীর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিভাবে চলে এই জালিয়াতি চক্র? তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। এই চক্রের সুবিধাভোগী বাংলাদেশিরাই। প্রথমে বানানো হতো ভুয়ো পরিচয়পত্র, পরে সেই নকল নথি ব্যবহার করে তৈরি করা হতো পাসপোর্ট। এর জন্য দিতে হতো মাথাপিছু 2 থেকে 5 লক্ষ টাকা। সাধারণ নিয়মে স্পিড পোস্টের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় পৌঁছয় পাসপোর্ট, কিন্তু পুলিশ সূত্রে খবর এক্ষেত্রে জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট যাকে পাঠানো হচ্ছে তার নাম ঠিকানাই থাকতো ভুল। ফলে পাসপোর্ট ফিরে আসতো পোস্ট অফিসেই। সেই সুযোগ বুঝে সেখান থেকে হাতে হাতে পাসপোর্ট পৌঁছে যেত বাংলাদেশিদের হাতে। এক্ষেত্রে পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী ধৃত দীপক মণ্ডলের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। জাল পাসপোর্ট চক্রের হদিশ আগেও কলকাতা পাওয়া গেছে, কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা, একই সঙ্গে উদ্বেগেরও। তাই জাল পাসপোর্ট চক্রের শিকড় খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে কলকাতা পুলিশ। প্রশ্ন উঠছে, তবে কি সরকারি দপ্তরেও চক্রের হাত? অনুপ্রবেশকারীদের জন্য বিনা বাধায় পাসপোর্টের মতন হাই প্রোফাইল পরিচয়পত্র তৈরি করতে সরকারি দপ্তরের অলিন্দে হাত পাকিয়েছে এই চক্র। যেভাবে প্রতিদিন পাসপোর্ট চক্রের কারবারিরা ধরা পড়ছে, তাতে বিশেষজ্ঞদের এই আশঙ্কাটা অমূলক নয়। সব থেকে অবাক করার মতন তথ্য কি জানেন? এই পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার পুলিশের স্ক্যানারে পুলিশি, হ্যাঁ ঠিক শুনছেন, পুলিশের স্ক্যানারে পুলিশি। কলকাতা পুলিশের নজরে একজন হোমগার্ড এবং একজন সার্জেন্ট। তাদের কাজ কি ছিল? উত্তর কলকাতার একটি থানায় কর্মরত এই 2 পুলিশ কর্মী। তাদের কাজ ছিল হোমগার্ডের যে ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই বাজেয়াপ্ত করা ফোন ঘেঁটে গোয়েন্দারা যা জানতে পেরেছেন, পাসপোর্ট দেওয়ার আগে ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন ওই সার্জেন্ট। পাসপোর্ট জালিয়াতির তদন্ত নেবেও পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, তারা কিন্তু খুঁজে পাচ্ছেন সর্ষের মধ্যেই ভূত। এর আগে পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী থেকে শুরু করে ডাকঘরের কর্মীরা, তাদের যোগসাজশ প্রমাণিত হয়েছিল এই পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে। এবার পুলিশের স্ক্যানারে খোদ পুলিশ কর্মীরাই। কলকাতা পুলিশের উত্তর কলকাতার একটি থানার এক অফিসার এবং এক হোমগার্ডের ভূমিকা এই পাসপোর্ট জালিয়াতিতে সন্দেহজনক হিসেবে উঠে আসছে, কারণ ওই সার্জেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ ভেরিফিকেশনের। তদন্তে উঠে আসছে ওই পুলিশ কর্মী, ওই পুলিশ অফিসার, তিনি তার দায়িত্ব দিয়েছিলেন সেই ভেরিফিকেশনের একজন হোমগার্ডকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সেই হোমগার্ড একাধিক পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে কারচুপি করেছে, জালিয়াতি করেছে। অর্থাৎ যিনি বৈধ পাসপোর্ট হোল্ডার, তার বদলে অন্য কেউ পাসপোর্ট পেয়েছেন বা ভুয়ো নথি দিয়ে
কাউকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে তার সাহায্য করেছেন এই হোমগার্ড। তার মোবাইল ফোন ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন এবং দেখা হচ্ছে যে এই মোবাইল ফোনের সূত্র ধরে আর কার কার সঙ্গে এই হোমগার্ডের যোগাযোগ ছিল। কিন্তু সব মিলিয়ে একটা বিষয়ে স্পষ্ট যে সোর্সের মধ্যে ভূত। এই দুই পুলিশ কর্মী ছাড়াও আরও পুলিশ কর্মীরা এই জালিয়াতির সঙ্গে যুক্ত থাকতে পারেন বা এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। বাংলাদেশের নাগরিকদের নাম বদলে নতুন নামে এক এক করে জাল তৈরি করা হতো এই নথিগুলি পুলিশের চোখে ফাঁকি দিয়ে। আচ্ছা, কিভাবে এত কাজ করা সম্ভব? এই পাসপোর্ট জালিয়াতি তদন্তে নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হলো পুলিশকে। নথি ভেরিফিকেশন ছাড়াই এত পাসপোর্ট কিভাবে ইস্যু হলো? জালের নথি দিয়ে কিভাবে ইস্যু করা হলো পাসপোর্ট? যাদের ওপর ভেরিফিকেশনের দায়িত্ব তারা কি ধরা পড়বেন? এই প্রশ্ন তুলছেন আলিপুর আদালতের বিচারক। সোর্স যদি একটা অফিসার ইনচার্জ যদি মেনটেন করে, সাথে সাথে তার কাছে খবর চলে আসবে এবং সেই সোর্সটা কারা, কাটা দিয়ে কাটা তুলতে হয়। এটা ব্যর্থতা, আমি অস্বীকার করব না, এটা ব্যর্থতা। অনেক বেশি দোষ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ, কারণ তাদের শেল্টারে থাকছে। তার মানে কি সরকারি দপ্তরের অলিন্দেই হাত পাকিয়েছে এই চক্র? নিরাপত্তার প্রশ্নে কিন্তু এটা একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি। আচ্ছা, এর শেষ কোথায়? নাগরিক উদ্বেগের প্রশ্নটা কিন্তু থাকছেই। তাহলে বুঝতেই পারলেন, এই হচ্ছে আজকের স্পেশাল লাইন, যেখানে আমরা কথা বললাম গোটা পাসপোর্ট জালিয়াতির যে চক্র, সেই চক্র ক্রমশই আরও ডালপালা মেলছে, শিকড় আরও গভীরে ঢুকে যাচ্ছে আমাদের বাংলার, যা আমার আপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এখানেই শেষ করছি আজকের TV9 স্পেশাল।